Assalamu alaikum. Welcome to chemistry class. I am Shohidul Islam, lecturer Department of Chemistry, কুমিল্লা হাই স্কুল এন্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কোভিড-19 এর কারণে তোমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে। সেই বিষয় মাথায় রেখে কুমিল্লা হাই স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের আয়োজন করেছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই কুমিল্লা হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান, গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দকে, আর আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য যারা শ্রম দিয়ে যাচ্ছেন, আমাদের সম্মানিত অধ্যক্ষ ভারপ্রাপ্ত আব্দুল খালিক স্যার এবং সহকারী প্রধান শিক্ষক জনাব জালালউদ্দিন স্যারকে, স্যারদেরকে আমি স্যালুট জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, প্রপার্টিস, দ্য এলিমেন্টস অফ প্রপার্টিস অ্যান্ড কেমিক্যাল বন্ড অর বন্ডিং, এই অধ্যায়টি আমি আলোচনা করব। এই মুহূর্তে তোমরা যে যেখানে আছো ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ার করে সবাইকে জানা দিবে। আমি আজকে যে টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। কীভাবে মৌলের অবস্থান নির্ণয় করা হয়, এই মৌলের বৈশিষ্ট্য, মৌলটি কোন ধর্ম প্রদর্শন করে, কোন গ্রুপে কোন পর্যায়ে, সেটা আমরা নির্ণয় করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন, পর্যায় সারণীর একটি নমুনা অংশ প্রশ্নে দিয়ে পারমাণবিক সংখ্যা দিয়ে প্রশ্ন করে, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন থাকে। আশা রাখি তোমাদের ভালো লাগবে। আমি বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। সো আমি শুরু করলাম। আগে আমি পর্যায় সারণী সম্পর্কে তোমাদের একটা রাফ একটা আইডিয়া দিই। 1989 সালে ইউফ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আন্তর্জাতিক সংস্থা, সেখানে স্বীকৃতি পেয়েছে আমাদের পর্যায় সারণী। এখন এই পর্যায় সারণীতে আমাদের 1 থেকে 18 পর্যন্ত খাড়া উলম্ব কলাম বা সারি রয়েছে এবং 1 থেকে 7 পর্যন্ত আনুভূমিক সারি রয়েছে। খাড়া উলম্ব কলামগুলোকে বলা হয় গ্রুপ এবং 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত আনুভূমিক সারিকে বলা হয় পর্যায়। ক্লিয়ার? এখন 1 থেকে 18 পর্যন্ত গ্রুপগুলোকে এ এবং বি দুইটি উপগ্রুপে বিভক্ত করা হয়েছে। তোমরা 9-10 শুধুমাত্র 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এবং 18 এই গ্রুপগুলো সম্পর্কে তোমরা জেনেছ। এখানে এসেই তোমরা উপগ্রুপ এ এবং বি সম্পর্কে জানতে পারবে। আমি সে বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি পর্যায় সারণীতে আমাদের 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। 118টি আবিষ্কৃত মৌলসমূহের শ্রেণীবিন্যাস, সেগুলোকে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক ও এফ ব্লকে ভাগ করা হয়েছে। এস ব্লক মৌলের, আমি আগে মৌলের সংখ্যা, আমাদের 118টি মৌলের হিসাবটা আমি একটা গ্লান্স দেখানোর চেষ্টা করব। এস ব্লক এলিমেন্ট অর্থাৎ এস ব্লক মৌল, এস ব্লক মৌলে আমাদের এখানে মৌলের সংখ্যা 1 ও 2 নং গ্রুপ। এখানে আছে 7টি মৌল, এখানে আছে 6টি মৌল, হিলিয়াম সহ 7টি। টোটাল এস ব্লকের মৌলের সংখ্যা হলো 14টি মৌল। পি ব্লক, এই ব্লকের মৌলগুলোকে বলা হয় পি ব্লক। এখানে মৌলের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 নিষ্ক্রিয় গ্যাস সহ। এখানে সারি আছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে পি ব্লকে আমাদের মৌলের সংখ্যা, পি ব্লক মৌলে আছে 6টি করে 36টি মৌল। তারপর হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক মৌল,
ডি ব্লক মৌল হচ্ছে এই 3 থেকে 12 পর্যন্ত এই গ্রুপের মৌলগুলোকে বলা ডি ব্লক মৌল। এখানে আছে 41টি মৌল, 41 মৌল। এরপরে পজিশনের নিচে এদেরকে এ ব্লকে স্থান দেওয়া হয়েছে, এদেরকে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌল বলা হয়। এখানে মৌলের সংখ্যা 15 করে 30টি, কিন্তু ডি ব্লক মৌল হচ্ছে আমাদের 27। ডি ব্লক মৌল 41টি। এই ব্লকের মৌলগুলোকে ডি ব্লকে কিছু মৌল আছে ডি ব্লকে স্থান দেওয়া হয়েছে, সেজন্য এ ব্লকের যে মৌল, এ ব্লকের মৌল ছিল এখানে 30টি মৌল, 30টি মৌলের মধ্যে এখন 27টি মৌল হবে, আর 3টি মৌলটি অলরেডি ডি ব্লকে চলে গেছে। সেজন্য টোটাল আমাদের মৌলের সংখ্যা 4, 6, 1, 7। এখানে 18 এর 8, হাতে 1, 2, 2, 5, 9, 11, 118টি মৌল। এই মোট 118টি মৌলকে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক ও এ ব্লক মৌলে স্থান দেওয়া হয়েছে। আমরা প্রথমে যে কাজটা করব, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখে নিতে পারো। আমি প্রথমে আলোচনা করব যে আমাদের পর্যায় সারণীতে পর্যায় নির্ণয়। প্রথমে আমাদের মৌলগুলোকে কোন গ্রুপে স্থান দেওয়া হয়, কোন পর্যায়ে অবস্থিত, এই মৌলগুলোর কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো তোমাকে জানতে হবে। তো নিয়ম 1, এটা হলো পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয় কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে আউটার শেলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n উক্ত মৌলের পর্যায় নির্দেশ করে। n এর মান 1 হলে প্রথম পর্যায়, 2 হলে দ্বিতীয় পর্যায়, 3 হলে তৃতীয় পর্যায়, 4 হলে চতুর্থ পর্যায়, 5 যদি হয় পঞ্চম পর্যায়, 6 যদি হয় ষষ্ঠ পর্যায়, 7 যদি হয় সপ্তম পর্যায়। সো n = যখন 1 হবে তখন এটা হবে প্রথম পর্যায়ের মৌল। n = যখন 2 হবে তখন হবে দ্বিতীয় পর্যায়ের মৌল। n = যখন 3 হবে এটা হলো তৃতীয় পর্যায়ের মৌল। n = যখন 4 হবে এটা হবে চতুর্থ পর্যায়ের মৌল। n = যখন 5 হবে এটা হলো পঞ্চম পর্যায়ের মৌল। n = 6 যখন হবে এটা হলো ষষ্ঠ পর্যায়ের মৌল। n = যখন 7 হবে এটা হলো সপ্তম পর্যায়ের মৌল। ক্লিয়ার? Have any question, any problem? Ask me please. n = 1 হলে প্রথম পর্যায়, n = 2 হলে দ্বিতীয় পর্যায়, n = 3 হলে তৃতীয় পর্যায়, n = 4 হলে চতুর্থ পর্যায়, n = 5 হলে পঞ্চম পর্যায়, n = 6 হলে ষষ্ঠ পর্যায়, n = 7 হলে সপ্তম পর্যায়। তোমাদের লেখা হয়েছে সবাই? ওকে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গ্রুপ নির্ণয়। এখন আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব? আমরা আগে বলেছি যে n = 1 হলে প্রথম পর্যায়, 2 হলে দ্বিতীয় পর্যায়, 3 হলে তৃতীয় পর্যায়, 4 হলে চতুর্থ পর্যায়, 5 যদি হয় পঞ্চম পর্যায়, 6 যদি হয় ষষ্ঠ পর্যায়, আর 7 হলে সপ্তম পর্যায়। এখন গ্রুপ সংখ্যা আমরা 9, 10 এ পড়ে আসছি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এবং 18 এই গ্রুপগুলো আমরা পড়ে আসছি। কিন্তু এখন আমরা যেহেতু একটু হায়ার লেভেলে আসছি, উচ্চ মাধ্যমিকে এসেছি, সে কারণে এই গ্রুপগুলোকে দুটি উপগ্রুপে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে উপগ্রুপ এ, উপগ্রুপ বি। আবার এ কে 7টি উপগ্রুপে বিভক্ত করা হয়েছে। সেগুলো কেমন? উপগ্রুপ নির্ণয়। আমরা উপগ্রুপ নির্ণয় করব। উপগ্রুপ নির্ণয়। ওকে। উপগ্রুপ নির্ণয় এখানে এ এবং বি দুইটা উপগ্রুপে বিভক্ত করা হয়েছে। এ আর হচ্ছে বি আর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এটাকে 0 নামক গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এতে আছে 1 এর এ, এটা হচ্ছে 2 এর এ,
এটা হচ্ছে 3 এর A, এটা হলো 4 এর A, এটা হচ্ছে 5 এর A, এটা হলো 6 এর A, 7 এর A, B তে আছে আরো 7টি, 1B, এটা হচ্ছে 2 twice B, তারপর হচ্ছে 3B, 4B, 5B, 6B, 7B। নিষ্ক্রিয় গ্যাস শূন্য নামক একটা গ্রুপ আছে, এটা নোবেল গ্যাস বলা হয়। আবার আবার বি, এখানে হচ্ছে 8B আছে 3টি, 8B, 8B, 8B আছে 3টি। তাহলে এখানে হচ্ছে মৌলের সংখ্যা 7, এখানে এখানে উপগ্রুপ 7, এখানে উপগ্রুপ 7, এখানে উপগ্রুপ হচ্ছে 3, নিষ্ক্রিয় গ্যাসের উপগ্রুপ হচ্ছে 1। তাহলে আমরা দেখব 7 যোগ 7 14 যোগ 3 যোগ 3 17 যোগ 1 18। তাহলে টোটাল 18টি উপগ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপ হচ্ছে 18টি, উপগ্রুপও 18টি। ক্লিয়ার? এখন আমরা উপগ্রুপ নির্ণয় করব। আমরা কিভাবে উপগ্রুপ নির্ণয় করব সেটা আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করো। আশা রাখি তোমাদের ভালো লাগবে এবং অনেক কিছু তোমরা বুঝতে পারবে। উপগ্রুপ নির্ণয় প্রথম হচ্ছে এ উপগ্রুপ নির্ণয়। এ উপগ্রুপ নির্ণয়, এ উপগ্রুপ নির্ণয়, এ উপগ্রুপ নির্ণয়। এই উপগ্রুপ আমরা কিভাবে নির্ণয় করব? যদি কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস ইলেকট্রনটি শুধুমাত্র s অরবিটালে যায় অথবা s অরবিটাল পূর্ণ হওয়ার পর p অরবিটালে যায়, তাহলে ওই মৌলের গ্রুপটি হবে এ উপশ্রেণীভুক্ত। এ উপশ্রেণীভুক্ত। সাপোজ x একটি মৌল, পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, ইলেকট্রন কনফিগারেশন 1s2, 2s2, 2p, এখানে হচ্ছে 5। এখন আমরা এখানে লক্ষ্য করব আউটার শেল সর্বশেষ শক্তিস্তর, এখানে n = 2, অর্থাৎ এই x যে মৌলটি আছে সেই মৌলটি n এর মান হচ্ছে 2, n এর মান 2 যদি হয় এই x মৌলটি দ্বিতীয় পর্যায়ের মৌল। এখন উপগ্রুপ যদি আমরা বলি, তাহলে উপগ্রুপ s অরবিটাল আছে 2টি যোগ p অরবিটাল হচ্ছে 5টি। s এবং p অরবিটালে ইলেকট্রনটি সমাপ্তি হয়েছে, সেজন্য গ্রুপ হবে a, 5 এর 2 7। তাহলে এটা হলো 7 এর a। ক্লিয়ার? একই রূপে আমরা যদি একটা মৌলের কথা বিবেচনা করি, আমরা সিলিকন মৌলটা, আমরা সিলিকন পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, সিলিকন হচ্ছে 14, এখানে হচ্ছে 40, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 2p6, 3s2, 3p2। এখন তোমরা লক্ষ্য করো এখানে আউটার শেল কোনটা? আউটার শেল হচ্ছে n = 3, এখানে n = 3, অর্থাৎ সিলিকন তৃতীয় পর্যায়ের মৌল। এখন s গ্রুপে s ইলেকট্রন 2টি, p তে হচ্ছে 2টি, s এবং p তে ইলেকট্রন প্রবেশ করেছে, সেজন্য গ্রুপ হচ্ছে a, উপগ্রুপ a। আর ইলেকট্রন সংখ্যা, টোটাল ইলেকট্রন সংখ্যা 2 + 2 = 4, এটা হচ্ছে 4 এর a। আর যদি গ্রুপ সংখ্যা নিয়ে আমরা শুধুমাত্র গ্রুপ সংখ্যা যদি বলি, তাহলে 5 এর 2 7, তাহলে 7 যোগ সূত্রের 10 যোগ করতে হয়, 10 = 17, অর্থাৎ 17 নম্বর গ্রুপে এখানে দেওয়া আছে। 17 নম্বর গ্রুপে মৌলগুলো হচ্ছে হ্যালোজেন গ্রুপ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নতুন স্টার্টিন এবং নতুন একটি মৌল সেটা হচ্ছে ওগানেশন, ওজি। এই মৌলগুলোকে বলা হয় নোবেল গ্যাস। হ্যাঁ, সরি, এগুলোকে হ্যালোজেন বলা হয়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলোকে বলা হয় হ্যালোজেন। আর 18 নম্বর যে গ্রুপে মৌলগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন ও ওগানেশন, এগুলোকে বলা হয় নোবেল গ্যাস। ক্লিয়ার? এভাবে উপগ্রুপ নির্ণয় করা হয়। একই রূপে আমরা দেখব এখানে আমাদের যে মৌলটা আছে, আমরা যে মৌলের কথা বলেছি সিলিকন, আউটার শেলে আমি আবার দেখানোর চেষ্টা করেছি। সিলিকন এখানে হচ্ছে 14, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, এখানে 3s2, 3p2, n এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 3, পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়। গ্রুপ সংখ্যা এখানে s এ 2টি ইলেকট্রন যোগ p তে 2টি ইলেকট্রন, সূত্রে 10 = হবে 14,
এখানে গ্রুপ সংখ্যা হবে 14। উপগ্রুপ s অরবিটাল ইলেকট্রন প্রবেশ করেছে, p অরবিটাল ইলেকট্রন প্রবেশ করেছে, সেটা হচ্ছে গ্রুপ A, 2 + 2 4, এটা হচ্ছে 4 এর n। ক্লিয়ার? এখন আমরা একই সিমিলারলি ফসফরাস পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, ফসফরাস পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p 3p হচ্ছে 3। ওকে, 2 4 6 10 12 12 3 15। এখন আউটার শেলে n এর মান হচ্ছে 3, n এর মান 3, অতএব ফসফরাস n এর মান 3, ফসফরাস তৃতীয় পর্যায়ের মূল, n এর মান 3, অতএব ফসফরাস তৃতীয় পর্যায়ের মূল। আর গ্রুপ হচ্ছে এখানে 2 + 3, সূত্রে 10 যোগ করতে হয়, ইকুয়াল টু 10 × 13 13 দিয়ে 15 15, অতএব ফসফরাস এখানে হচ্ছে 15। আর উপগ্রুপ হচ্ছে 3 + 2, যেহেতু s ও p তে ইলেকট্রন আছে সেজন্য গ্রুপ হবে A, 3 + 2 = 5 এর A, এটা হচ্ছে 5 এর A উপগ্রুপে। ক্লিয়ার? তাহলে আমরা উপগ্রুপ, আমরা প্রথমে পর্যায় নির্ণয় করেছি, উপগ্রুপ নির্ণয় দেখানো হয়েছে কিভাবে উপগ্রুপ নির্ণয় করা হয়। উপগ্রুপের মধ্যে গ্রুপ আছে 1 2 3 4 পূর্ণ সংখ্যা দিয়ে, আর উপগ্রুপগুলো হচ্ছে A এবং B উপগ্রুপে বিভক্ত করা হয়েছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা আরো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার চেষ্টা করব। সেটা হচ্ছে যেমন সালফার। সালফার পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার হলো 16, ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p, এখানে 10 12, এখানে হচ্ছে 4। তাহলে আউটার শেলে n এর মান কত? এখানে n = 3, মৌলটি তৃতীয় পর্যায়ের মৌল। এখন যদি গ্রুপ সংখ্যা হিসাব করি 2 + 4, অর্থাৎ যখন s অরবিটাল পূর্ণ হয়ে ইলেকট্রন p অরবিটালে যাবে তখন s ও p এর যতটি ইলেকট্রন থাকবে s ও p এর ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে। আর s অরবিটালের ক্ষেত্রে গ্রুপ 1 এবং 2 এর ক্ষেত্রে শুধু s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আর এখানে গ্রুপ সংখ্যা হবে s অরবিটাল পূর্ণ হওয়ার পর যখন p তে যাবে তখন তার গ্রুপ সংখ্যা হবে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ p অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ 10। তাহলে এখানে 2 + 2 + 4 + 10 14 15 16। তাহলে আমরা এই সালফার মৌলটি, সালফার যে মৌলটা আছে এটা এর মান হচ্ছে 3, তৃতীয় পর্যায়ের মৌল, পর্যায় হলো তৃতীয়। আর গ্রুপ যদি আমরা হিসাব করি গ্রুপ হচ্ছে এখানে হচ্ছে 16, গ্রুপ হচ্ছে এখানে হচ্ছে 16। আর যদি উপগ্রুপ আমরা নির্ণয় করি তাহলে s অরবিটাল ইলেকট্রন আছে, p অরবিটাল ইলেকট্রন আছে, সেজন্য এটা হবে A, s অরবিটাল ইলেকট্রন 2টি, p তে হচ্ছে 4টি, এখানে হলো 4 দিয়ে 6 এর A, 6 এর A। তার মানে এই যে 6 এর পর্যায় সারণীর 6 এর A মৌল, অর্থাৎ 16 নম্বর গ্রুপের মৌল হচ্ছে সালফার। ওকে, এরপর আমরা ক্লোরিন আমরা দেখানোর চেষ্টা করব। ক্লোরিনকে Cl, এখানে হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p, এখানে হচ্ছে 5। তাহলে n এর মান, এখানে n এর মান n = 3, এখানে n = 3, এটা হলো তৃতীয় পর্যায়ের মৌল। s এবং p অরবিটাল আছে 2 + 5 + 10 = 15 16 17, এখানে 17 নম্বর গ্রুপে, অর্থাৎ ক্লোরিন শুধু গ্রুপ আমরা নাইট্রোজেন যেভাবে পড়েছি সেটা 17 নম্বর গ্রুপের মৌল। কত পর্যায়ের মৌল? সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ের 17 নম্বর গ্রুপে। এখন উপগ্রুপ যদি আমরা হিসাব করি তাহলে s অরবিটালে ইলেকট্রন আছে 2টি যোগ p অরবিটালে আছে 5টি, এটা হলো টোটাল 7। s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে, p অরবিটালে ইলেকট্রন শেষ হয়েছে। তাহলে s ও p এর, যেহেতু s ও p অরবিটালে ইলেকট্রন সমাপ্তি হয়েছে সেজন্য উপগ্রুপ হচ্ছে A, সেটা হচ্ছে 7 এর A, 7 এর A। ক্লিয়ার? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে আমি কতগুলো মৌল দিব সেগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং পর্যায় এবং
উপগ্রুপ গ্রুপ নির্ণয় করবে। তাহলে এখন বাড়ির কাজটা থাকলো, বাড়ির কাজ যেমন x y z w pq pq মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, মৌলগুলোর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7, 8, 12, 13, 7, 8, 12, 13, 18 আর হচ্ছে 19। বাড়ির কাজ হচ্ছে x y z w p q মৌলগুলোর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7, 8, 12, 13, 18, 19। মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তাহলে তোমরা কিভাবে নির্ণয় করবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাটেনশন প্লিজ, লুক এট হিয়ার। আমি নিচে একটা ছক দিয়েছি, এই ছক আকারে যদি তোমরা লেখো আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। তো সেই জন্য আমি এটা তোমাদের সুবিধার্থে লিখেছি। মৌল n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এর মান সর্ববহিস্থ শক্তি স্তরে আউটার শেলে n এর মান যাই হবে সেটা হবে তার পর্যায়। যদি n এর মান 2 হয় দ্বিতীয় পর্যায়, n এর মান 3 যদি হয় তৃতীয় পর্যায়, এই পর্যায়ে আমরা দেখানো হয়েছে। আর গ্রুপ সংখ্যা, যদি s অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে তাহলে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। আর যদি s অরবিটাল পূর্ণ হওয়ার পর p অরবিটালে যদি যায়, অর্থাৎ s ও p অরবিটাল ইলেকট্রন থাকে, তাহলে সেখানে গ্রুপের সাথে ওই ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে। সেজন্য গ্রুপ হলো 14, অর্থাৎ গ্রুপ সংখ্যা যেমন আমরা সিলিকনে দেখানো হয়েছে এখানে। গ্রুপ সংখ্যা উপগ্রুপটা হচ্ছে আমরা যদি কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে s ও p অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে, s ও p অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন যোগ করতে হবে। আর s অরবিটালে ইলেকট্রন যদি যায় সেটা গ্রুপ হবে a, p তে গেলেও সেটা হবে a, s অরবিটাল পূর্ণ হয় যদি p তে যায় তাও হবে a উপগ্রুপে। ক্লিয়ার? ওকে। সালফার অসমাপ্ত রয়েছে, সেটা হচ্ছে আমরা দেখেছি এটা হলো 6 এর a মৌল, 6 এর a উপগ্রুপে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রুপ নির্ণয় করেছি, উপগ্রুপ নির্ণয় করেছি, নিয়ম 2। এরপরে হচ্ছে নিয়ম 3, ডি ব্লক মৌল। এখানে তোমরা অনেকেই ভুল করো, সেজন্য ডি ব্লক মৌলের ইলেকট্রন কনফিগারেশনটা হচ্ছে ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস n-1 d1 থেকে 10 ns1 থেকে 2, যেখানে n equal to 4 যদি হয় 4 minus 1 তাহলে 3d, এখানে 1 থেকে 10 আর 4s1 থেকে 2। এটাই হচ্ছে সব আউটার শেল। এটাকে বলা হয় যোজ্যতা স্তর, যোজ্যতা শেল। এই শেলে যতটা ইলেকট্রন থাকবে সেটাই উক্ত মৌলের যোজনী নির্দেশ করে। তো আমরা এই ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস গুলো করার চেষ্টা করব। তোমরা লিখেছো সবাই? ওকে। ডি ব্লক মৌল যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিব, প্রথম মৌলটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, অ্যাসক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, আয়রন, তারপর হচ্ছে কোবাল্ট, নিকেল, কপার আর হলো জিঙ্ক। কয়টি মৌল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি মৌল। পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, এটা হচ্ছে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এটা হচ্ছে 30। এখন ইলেকট্রন বিন্যাস আমরা আর্গন দিয়ে করতে পারি।
আমরা প্রথমে পুনঃ ইলেকট্রন বিন্যাসটা লিখব। এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। এখানে টোটাল ইলেকট্রন বিন্যাস 6 12 13 14 15 16 17 18 অর্থাৎ নিষ্ক্রিয়াশীল ইলেকট্রন বিন্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস। তাহলে 3d এখানে হচ্ছে 4s। এখন আমরা কিভাবে ইলেকট্রন কনফিগারেশন করব? স্ক্যান ডি ব্লক মোডের ক্ষেত্রে 18 পূর্ণ হওয়ার পর আমরা 4s ইলেকট্রনে যাব। 4s অরবিটাল ইলেকট্রন এক দুটি ইলেকট্রন দেওয়ার পরে অর্থাৎ এক দুটি ইলেকট্রন পূর্ণ হওয়ার পর অতিরিক্ত যদি ইলেকট্রন থাকে সেটা ডি অরবিটালে প্রবেশ করবে। এখানে 21, এখানে হচ্ছে 18 দিয়ে 20 20 আর 1 21। ভ্যারাডিয়ামের ক্ষেত্রে আমরা এটা না লিখলেও চলবে, আমরা সরাসরি আর্গন দিয়ে করব, যেহেতু এই ইলেকট্রন টোটাল এই ইলেকট্রন বিন্যাসটা আর্গনের, আর এটা লেখার প্রয়োজন নেই। তাহলে 3d এখানে হচ্ছে 4s। ভ্যারাডিয়ামের হচ্ছে এখানে হচ্ছে আর্গন, এখানে হচ্ছে 3d, এখানে 4s। ক্রোমিয়াম হচ্ছে এখানে 24 আর্গন, এখানে 3d 4s। ম্যাঙ্গানিজ এখানে হচ্ছে আর্গন, এখানে হচ্ছে 3d 4s। আয়রন এখানে হচ্ছে আর্গন, এখানে হচ্ছে 3d 4s। ক্লিয়ার? ওকে। আমরা কোবাল্টের হচ্ছে 27, এখানে হচ্ছে আর্গন, এখানে হচ্ছে 3d 4s। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো মোলের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনটি যদি s অরবিটাল পূর্ণ হয়ে d তে প্রবেশ করে তাহলে সেটা উপগ্রুপ হচ্ছে b, উপগ্রুপ b। যেমন 3b 4b 5b 6b 7b 8b 8b 8b, এখানে তিনটা গ্রুপ 9 10 8 9 10, এই তিনটা গ্রুপ হচ্ছে b। এটা হচ্ছে 1b, এটা হচ্ছে 2b। এখন আমরা এটা টাইটেনিয়ামের ক্ষেত্রে আউটার শেলে 4টি ইলেকট্রন আছে, সেজন্য n1 যেহেতু 4 সেটা হবে চতুর্থ পর্যায়ের মূলক। এখানে আমি এই ছকে বসাবো, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আশা রাখি তোমাদের ভালো লাগবে। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং খুব চমৎকার মজার জিনিস। তোমরা যদি ভালোভাবে একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই তোমাদের মজা লাগবে। এখানে আমরা আউটার শেল যেহেতু, তাহলে এখানে আউটার শেল এখানে আমরা বলবো n equal to 4, অতএব মোলটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম, n equal to 4, এটা মোলটা হচ্ছে চতুর্থ পর্যায়ে। গ্রুপ যদি হিসাব করি, যদি গ্রুপ সংখ্যা আমরা 9 10 এর নিয়ম হিসাব করি, তাহলে d এবং s এ যে ইলেকট্রনগুলো থাকবে এই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে d অরবিটাল, এবং s অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা 2 1 3, এটা গ্রুপ সংখ্যা হচ্ছে এখানে 3। যদি উপগ্রুপ আমরা হিসাব করি, d অরবিটালে s অরবিটাল পূর্ণ হওয়ার পর d তে ইলেকট্রন প্রবেশ করেছে, সেটা হচ্ছে b উপশ্রেণীভুক্ত, টোটাল ইলেকট্রন হচ্ছে 3, এখানে হচ্ছে 3b। ক্লিয়ার? সিমিলারলি সিকোয়েন্সিয়ালি ভাবে আমরা এগুলো আমরা নির্ণয় করতে পারবো। n equal to 4, এখানে আমরা টাইটেনিয়াম ক্ষেত্রে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়ামের ক্ষেত্রে n equal to 4, এটা স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম, এখানে হচ্ছে n equal to 4, এটা হলো চতুর্থ পর্যায়। এখানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, তাহলে 4। তাহলে এখানে হচ্ছে গ্রুপ সংখ্যা হবে আমাদের গ্রুপ সংখ্যা হবে 4। ইলেকট্রন ডি তে প্রবেশ করেছে, এস এ প্রবেশ করেছে, এস পূর্ণ হয়ে ডি তে প্রবেশ করেছে, এখানে হচ্ছে 4 এর বি উপশ্রেণীভুক্ত, 4 এর বি উপশ্রেণীভুক্ত। ক্লিয়ার? ওকে। এখন আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখব। ক্রোমিয়ামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা আমরা জানি। ক্রোমিয়ামের এখানে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস 2 2, এখানে হচ্ছে 2 2, এখানে হচ্ছে 2, এখানে 2, এখানে হচ্ছে 3 3 5, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে একটু ব্যতিক্রম। এখানে n এর মান হচ্ছে 4, এখানে s অরবিটাল p অরবিটালে d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে, সেটা হচ্ছে আমাদের ভ্যারাডিয়াম। n equal to এখানে হচ্ছে 4, এটা হবে চতুর্থ পর্যায়। এখন 3 যোগ 2, এখানে হচ্ছে গ্রুপ হচ্ছে 5, 3 যোগ 2 গ্রুপ 5। ইলেকট্রন s অরবিটাল পূর্ণ হওয়ার পর ইলেকট্রন d তে প্রবেশ করেছে, সেজন্য এটার উপগ্রুপ হচ্ছে 5 এর b, এটা হচ্ছে 5 এর b। ক্লিয়ার? এখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি কোন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে অপূর্ণ অরবিটাল থাকলে সেই অরবিটাল আনস্টেবল অরবিটাল,
ইলেকট্রন বিন্যাস আনস্টেবল হবে, আর যদি পূর্ণ অর্ধপূর্ণ থাকে তাহলে ইলেকট্রন বিন্যাস হবে স্টেবল। তো সো 4+2 অপেক্ষা এখানে 3d 5 4s1 অধিক স্থিতিশীল। তাহলে এখানে s d তে ইলেকট্রন প্রবেশ করেছে 5, s ইলেকট্রন প্রবেশ করেছে 1, তাহলে 5 + 1 = 6। তাহলে এখানে আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখাবো যে ক্রোমিয়ামের ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসটা সেটা হচ্ছে মূল হচ্ছে ক্রোমিয়াম, n এর মান হচ্ছে এখানে 4, এটা হলো চতুর্থ পর্যায়। এখানে d এবং s অরবিটাল প্রবেশ করেছে, সেটা হচ্ছে b উপশ্রেণীভুক্ত, এটা গ্রুপ সংখ্যা হচ্ছে 6, আর উপগ্রুপ হচ্ছে 6 এর b, উপগ্রুপ 6 এর b। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অ্যাকর্ডিং টু ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক অবশ্যই এই নিয়মে অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বইয়ের সাথে মিলিয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি এখন চলে যাব নিয়ম 4। এখন যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনটি শুধুমাত্র f অরবিটালে প্রবেশ করে, এটা নিয়ম হবে, এটা হচ্ছে 4, নিয়ম 4। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনটি যদি f অরবিটালে প্রবেশ করে, যেমন এখানে 4f, অর্থাৎ এদেরকে বলা হয় f ব্লক মূলক। 4f এর ক্ষেত্রে আমরা লিখবো 4f ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 4f 1 থেকে 14 n মাইনাস 1 d, এখানে হচ্ছে 0 1 2, আর হচ্ছে ns 1 থেকে 2, ns 1 থেকে 2। তাহলে এই আকারে যদি এই ফর্মে থাকে তাহলে সেটি হচ্ছে বি উপশ্রেণীভুক্ত, অর্থাৎ f ব্লকের বি উপশ্রেণীভুক্ত। তো f অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে সবগুলো মৌলই হবে তৃতীয় গ্রুপে। এই তৃতীয় নম্বর গ্রুপে তৃতীয় গ্রুপের 3 এর বিতে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট নামক দুটো সারি আছে। যদি 5 হয়, 4 যদি হয় ল্যান্থানাইট সারি, আর যদি 5 হয় তাহলে অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে আমরা চিহ্নিত করি। তবে এদের ব্যবহার খুব কম, এই জন্য এটা প্র্যাকটিস না করলেও চলবে। তোমাদের এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল পর্যন্ত ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। যতই প্র্যাকটিস করবে ততই তোমরা ভালো করতে পারবে। ঠিক আছে? ওকে, আমরা এখন মৌলগুলোর সাথে একটু পরিচয় হয়নি। এস ব্লক মৌল, এই ব্লকে এস ব্লক মৌলগুলোকে বলা হয় তীব্র ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষারকীয় ধাতু। যদি ইলেকট্রন বিন্যাস NS1 হয় তাহলে এই গ্রুপের মূল হচ্ছে তীব্র ক্ষার ধাতু। যদি NS2 হয় তাহলে এটা হচ্ছে মৃৎ ক্ষারকীয় ধাতু। তাহলে তীব্র ক্ষার ধাতু, মৃৎ ক্ষারকীয় ধাতু। ফি ব্লকের ক্ষেত্রে যে মৌলগুলো এটা ইলেকট্রন বিন্যাস NS2 NP1 থেকে এখানে হচ্ছে 5 পর্যন্ত। এই মৌলগুলা যেমন এখানে গ্রুপ আছে, গ্রুপ 17 এর মৌল আছে, গ্রুপ 17 এর মৌল এই আকারের যদি ইলেকট্রন বিন্যাস হয় তাহলে গ্রুপ 7 এর ইলেকট্রন বিন্যাসগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। এখন গ্রুপ এখানে হচ্ছে আমরা লিখব গ্রুপ 16 যে মৌল দিব, এই মৌলগুলো বলা হবে সালকোজেন মৌল। সেই মৌলগুলো কি? সেই মৌলগুলো হচ্ছে 16 যে মৌলগুলো আছে, গ্রুপ 16 এর যে মৌল সালকোজেন, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, সেই মৌলগুলো সালফার আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, আর্সেনিক এবং টেলুরিয়াম, এই মৌলগুলো সালকোজেন মৌল। আর হচ্ছে গ্রুপ হচ্ছে 15 যে মৌলগুলো আছে, 15 এর মৌল হচ্ছে নিকটোজেন মৌল। এই মৌলগুলো কি? এই মৌলগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। এই মৌলগুলো 15 নিকটোজেন মৌল বলা হয়। এর হচ্ছে নোবেল গ্যাস, গ্রুপ হচ্ছে 18,
গ্রুপ 18 যে মূল, এই মূলগুলোকে বলা হয় নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। এটা আমরা জানি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যাডন, রেডন এবং নতুন মূল ওগানেশন। ক্লিয়ার? ওকে। আমাদের এস ব্লক, পি ব্লক, এখন হবে ডি ব্লক মূল। ডি ব্লক মূলগুলোকে বলা হয়, এরপর হচ্ছে ডি ব্লক। ডি ব্লক মূলগুলোকে বলা হয় এই মূলগুলো অবস্থান্তর মূল, অবস্থান্তর মূল। এই সকল মূলের ইলেকট্রন বিন্যাসে এদের আয়নের n-1 d1 থেকে 9 n1 থেকে 9 ইলেকট্রন থাকে, এদেরকে বলা অবস্থান্তর মূল। অর্থাৎ ডি ব্লক মূলের আয়নের সুস্থ ইলেকট্রন বিন্যাস যদি এই ফর্ম আকারে থাকে তাহলে সেটাকে অবস্থান্তর মূল বলা হয়। এই অবস্থান্তর মূলগুলো রঙিন যৌগ গঠন করে, জটিল আয়ন তৈরি করে, এটা আমরা জানি। তারপরে আমরা বিশ্লেষণ করব এফ ব্লকের মূল। এফ ব্লকের মূল, এখানে এই মূলগুলোকে দুই ভাগ করা হয়। এই এফ ব্লকের মূলগুলোকে বলা হয় আন্ত অবস্থান্তর মূল। এই মূলগুলোর মধ্যে ল্যান্থানাইট নামক একটা সারি আছে। ল্যান্থানাইট সারি, এটাকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। এই ধাতুগুলো এখন বিরল, পাওয়া খুব কঠিন, তা পাওয়া যায় না। এদেরকে বিরল মৃত্তিকা ধাতু, বিরল মৃত্তিকা ধাতু। আর এরপরে অ্যাক্টিনাইট সারির মূলগুলোকে বলা হয়, সাধারণত আমরা তেজস্ক্রিয় মূল বলে থাকি। তেজস্ক্রিয় মূল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটা তোমরা আজকে অবশ্যই ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ। তো আমি আশা রাখবো তোমাদের আমার ক্লাসটা তোমরা বাসায় আমি যেভাবে প্র্যাকটিস তোমরা এইভাবে আমি যেভাবে দেখিয়েছি অবশ্যই প্র্যাকটিস করবে এবং বইয়ের সাথে মিলে দেখবে। আশা রাখি তোমাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই শেষ। আমি আশা রাখবো তোমরা ক্লাসটি করে আমার সাথে থাকবে এবং অনলাইনে শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে জানিয়ে দিবে। তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ওদের জন্য সুবিধা, ভালো একটা রেজাল্ট আমরা আশা করি। ইনশাআল্লাহ সব ভালো হবে। তো তোমাদের সবাইকে আমি অনলাইনে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।